নমস্কার বন্ধুরা, জয়তী লাভের আরও একটি নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর গল্প হাতির সঙ্গে হাতাহাতি। শুরু হচ্ছে আজকের গল্প হাতির সঙ্গে হাতাহাতি। সংগ্রহ করার বাতিক কোনো কালেই ছিল না কাকার, কেবল টাকা ছাড়া। কিন্তু টাকা এমন জিনিস যে যথেষ্ট পরিমাণে সংগৃহীত হলে আপনি অনেক গ্রহ এসে জোটে, এবং তখন থেকেই সংগ্রহ শুরু। একদিন ওদেরই একজন কাকাকে বললে, দেখুন, সব বড় লোকেরই একটা না একটা কিছু সংগ্রহ করার ঝোঁক থাকে। তা না হলে বড় লোক আর বড় লোকে তফাৎ কোথায়? টাকাই তো নেই, ওখানেই তফাৎ। ওখানেই বিশেষ বড় লোকের বৈশিষ্ট্য। আর ধরুন, বৈশিষ্ট্যই যদি না থাকলো, তবে আর বড় লোক কিসের? আমাদের সম্রাট পঞ্চম জর্জেরও কালেকশনের হবি ছিল। কাকা বিস্মিত হয়ে গ্রহের দিকে তাকান। পঞ্চম জর্জ? নিশ্চয়ই। কেন, তিনি কি বড় লোক ছিলেন না? কেবল সম্রাটই নন, দারুণ বড় লোকও যে। অনেকগুলো জমিদারকেই একসঙ্গে কিনতে পারতেন। ও, তাই বুঝি জমিদার সংগ্রহ করার বাতিক ছিল তার? কাকা আরো বিস্মিত। হুম, জমিদার নিয়ে তিনি করবেন কি? রাখবেন কোথায়? ওচিস তো চিড়িয়াখানায় রাখা যায় না। তিনি কেবল স্ট্যাম্পও কালেক্ট করতেন। স্ট্যাম্পও? ওই যা পোস্ট অফিসে পাওয়া যায়? না দলিলের? দলিলের নয়, নানা দেশের নানা রাজ্যের ডাকটিকিট। 100 বছর আগের, তারও আগের, তারও পরের, এমনই নানান কালের নানান আকারে রং বেরঙের যত ডাকটিকিট। বাহ, বেশ তো। কাকা উৎসাহিত হয়ে ওঠেন। আমারও তা করতে ক্ষতি কি? কিছুই না। তবে একটা পুরনো টিকিটের দাম আছে বেশ। 2-5 টাকা থেকে শুরু করে 5-10-20 হাজার, 2 লাখ 4 লাখ পর্যন্ত। হ্যাঁ, এমন? কাকা কিছু ভড়কে যান। তা হোক, তবুও করতেই হবে আমার। টাকার ক্ষতি কি আবার ক্ষতি নাকি? নিশ্চয়ই নয়। আর তা না হলে বড়লোক কিসের? এই বলে গ্রহটি উপসংহার করে, এবং আমার কাকাকেও প্রায় সংহার করে আনে। কাকা স্ট্যাম্প সংগ্রহ করছেন, এ খবর রটতে বাকি থাকে না। 50খানা অ্যালবাম যখন প্রায় ভরিয়ে এনেছেন, তখন একদিন সকালে উঠে দেখেন বাড়ির সামনে 500 ছেলে দাঁড়িয়ে। কি ব্যাপার? জিজ্ঞাসাবাদে জানা যায় ওরা সবাই এসেছে কাকার কাছে স্ট্যাম্প বিক্রি করতে, কেউ বা কিনতে। সবারই হাতে স্ট্যাম্পের অ্যালবাম। কাকা তখন গ্রহকে ডাকিয়ে পাঠান। এ কি কাণ্ড! এরাও সব স্ট্যাম্পও সংগ্রহ করছে যে। করছে বলে করছে, অনেক দিন ধরে করছে, আমার ঢের আগের থেকেই। এ কি কাণ্ড! কি হয়েছে তাতে? গ্রহটি ভয়ে ভয়ে বলে। কাকার ভাবভঙ্গি তাকে ভীতু করে তুলেছে তখন। কেন, ওদের কি ও কাজ করতে নেই? সবাই যা করছে, পাড়ার পুচকে ছোড়াটা পর্যন্ত। কাকা এবার একেবারে ফেটে পড়েন। তুমি আমাকে লাগিয়েছ সেই কাজে? ছ্যাঃ! কেন, এরাও কি সব বড় লোক নাকি? বড় বালকও তো নয়। আমি কাকাকে উস্কে দিই তার উপর। নেহাত কাচ্চা বাচ্চা যত। কাকা আবার আফসোস করতে থাকেন। স্ট্যাম্পে আমার 10-10 হাজার টাকা তুমি জলে দিলে, হ্যাঁ? ছ্যাঃ! গ্রহ আর কি জবাব দেবে? সে তখন বিগ্রহে পরিণত হয়েছে। পাথরের প্রতিমূর্তির মতোই তার মুখে কোনো ভাবান্তর নেই আর। তীতবিরক্ত হয়ে কাকা নিজের যত অ্যালবাম খুলে ছিঁড়ে চ্যাংড়াদের ভেতর স্ট্যাম্পের লুট লাগিয়ে দেন, সেই দণ্ডেই।
কিন্তু স্ট্যাম্প ছাড়লেও বাতিক তাকে ছাড়ল না। বাতিক জিনিসটা প্রায় বাতের মতোই, একবার ধরলে ছাড়ানো দায়। তিনি বললেন, স্ট্যাম্পও নয়, এমন জিনিস সংগ্রহ করতে হবে যা কেউ করে না, করতে পারেও না। সেই রকম যদি কিছু থাকে তো আমায় বাতলাও। তখন নবগ্রহ মিলে মাথা ঘামাতে শুরু করলো। তাদের প্রেরণায় তাদেরই আরো 90 জন উপগ্রহের মাথা ঘামতে লাগলো। নতুন হবি বের করতে হবে, এবার রীতিমতন বুদ্ধি খাটিয়ে। নানা রকমের প্রস্তাব হয়। খেচরের ভেতর থেকে প্রজাপতি, পাখির পালক, জলচরের ভেতর থেকে রঙিন মাছ, কচ্ছপের খোলা ইত্যাদি। ভূচরের ভেতর থেকে পুরনো আসবাবপত্র, সেকেলের ঢাল তরোয়াল, চীনে বাসন, গরুর গলার ঘণ্টা, রং বেরঙের নুড়ি, যত রাজ্যের খেলনা। কাকা সমস্তই বাতিল করে দেন। সবাই পারে সংগ্রহ করতে এসব, কেউ না কেউ করেছেই। তখন পকেট চরদের উল্লেখ হয়। নানা দেশের একালে সেকালের মোহর, টাকা পয়সা, সিকি দুয়ানি ইত্যাদি। ফাউন্টেন পেন, দেশলাইয়ের বাক্সও পকেট চোরদের মধ্যে ধরা হয়েছিল। কিন্তু কাকাকে রাজি করানো যায় না, কেউ না কেউ করছেই এসব, এতদিন ধরে ফেলে রাখেনি নিশ্চয়ই। কেউ কেউ মরিয়া হয়ে বলে, কেরোসিনের ক্যানেস্তারা, নস্যির ডিবে, যজঘম্প কিংবা গাজার কলকে, অর্থাৎ চরাচরের কিছুই তখন বাকি থাকে না। কাকা তথাপি ঘাড় নাড়েন। নানা রকমের খাবার দাবার, চপ, কাটলেট, সন্দেশ, সোনপাপড়ি, বিস্কুট, টফি, চকলেট, লেমন জুস, মানে খাদ্য অখাদ্য যত রকমের আর যত রঙের হতে পারে। আমি বাতলাই তখন, তবুও কাকার উৎসাহ হয় না। অবশেষে চোটে মুটে একজনের মুখ থেকে বেরিয়ে যায়, তবে আর কি করবেন, সে ষষ্ঠী সংগ্রহ করুন। কিন্তু পরিহাস বলে একে গ্রহণ করতে পারেন না কাকা। তিনি বারংবার ঘাড় নাড়তে থাকেন, শ্বেত হস্তি, শ্বেত হস্তি। সোনার পাথর বাটির মতো এ কথাটাও আমার কানে এসেছে বটে। ব্রহ্মদেশে না শ্যামরাজ্যে কোথায় যেন ওর পুজোও হয়ে থাকে শুনেছি। হ্যাঁ, যদি সংগ্রহ করতে হয় তবে ওই জিনিসই। বড় লোকের আস্তাবল দূরে থাক, বিলেতের চিড়িয়াখানাতেও এক আধটা আছে কিনা সন্দেহ। হ্যাঁ, ওই শ্বেত হস্তি চাই আমার। কাকা সর্বশেষ ঘোষণা করেন, তাকে শ্বেত হস্তি দিতে হবে এনে। শ্যামরাজ্য কি রামরাজ্য থেকেই হোক, হাতিপোতা কি হস্তিনা থেকেই হোক, করাচি কিংবা রাঁচি থেকেই হোক, উনি সেসব কোনো কিছুই জানেন না। কিন্তু শ্বেত হস্তিও চাই, চাই চাই। যেখান থেকে হোক, যে করেই হোক জোগাড় করে দিতেই হবে। তার যত টাকা লাগে লাগুক। এক আধখানা হলে হবে না, অন্তত ডজন খানেক তার চাই, না হলে কালেকশন আবার কাকে বলে। এই ঘোষণাপূর্বক তৎক্ষণাৎ তিনি ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর ডাকিয়ে আসন্ন শ্বেতহস্তির জন্য বড় করে আস্তাবল বানাবার হুকুম দিয়ে দিলেন। আশ্চর্য, 2 সপ্তাহের ভেতর জনৈক শ্বেতহস্তিও এসে হাজির। নবগ্রহের একজন উপগ্রহ কোথা থেকে তাকে সংগ্রহ করে আনে যেন। কাকা তো উৎসাহিত হয়ে ওঠেন, বটে বটে, এই শ্বেতহস্তি, এই সেই, বাহ, দিব্যি ফর্সা রং তো, বাহ বাহ। অনেকক্ষণ তার মুখ থেকে বাহবা ছাড়া আর কিছুই শোনা যায় না। হাতিটাও সাদা শুন নেড়ে তার কথায় সমর্থন জানায়। আমার দিকে তাকিয়ে বলেন, জানিস বড়মাই, না না, শ্যামরাজ্যে এইরকম একটা হাতি পেলে রাজারা মাথায় করে রাখে। রাজার চেয়ে বেশি খাতির এই হাতির, রীতিমতো পুজো হয়। হুম, শাক ঘন্টা বাজিয়ে রাজা নিজে পুজো করেন, যার নাম রাজ পুজো, তা জানিস? এমন সময় হাতিটা একটা ডাক ছাড়ে, যেন কাকার গবেষণায় তার সায় দিতে যায়। হাতির ডাক কিরকম সে ডাক? ঘোড়ার চিহি কি গরুর হাম্বার মতো নয়, ঘোড়ার ডাকের 20 ডবল।
গরুর অন্তত 50 গুণ একটা হাতির আওয়াজ। বিড়ালের কি শেয়ালের ধ্বনি নয় যে এক মুখে তা ব্যক্ত করা যাবে। সহজে প্রকাশ করা যায় না সে ডাক। হাতির ডাক ভাষায় বর্ণনা করা দুষ্কর। ডাক শুনেই আমরা 2, 4, 10 হাত ছিটকে পড়ি। কাকাও 5 গজ পিছিয়ে আসেন। বাবা, যেন মেঘ ডাকলো। কাকা বলেন, সিংহের ডাক কখনো শুনিনি, তবে বাঘ কোথায় লাগে। হুম, এমন না হলে একখানা ডাক। এটাকে হাতির সিংহনীনাদ হয়তো বলা যায় না কাকা, আমি বলি। উপগ্রহটি যিনি হাতির সাথে এসেছিলেন এতক্ষণে একটি কথা বলার সুযোগ পান। প্রায়ই ডাকবে এরকম, শুনতে পাবেন যখন তখন। প্রায়ই ডাকবে? রাত্রেও? তাহলে তো ঘুমানোর দফা। কাকা যেন একটু দুর্ভাবনায় পড়েন। হুম, রাতে ডাকে না, হাতিও ঘুমায় কি না। রাত্রে কেবল সুর ডাকে। তা ডাকে ডাকুক, কিন্তু এ কিরকম রং বলতো? আবার আমার প্রতি কাকার দৃকপাত। ফর্সা ধপধপ করছে। আর সব হাতি কি আর হাতি? এর কাছে তারা সব জানোয়ার। আসল বিলিতি সাহেবের কাছে যেমন সাঁওতাল। এই ফর্সা রংটি বজায় রাখতে হলে সাবান মাখিয়ে একে চান করাতে হবে দুবেলা। ভালো বিলিতি সাবান। হুম, পয়সার জন্য পড়া করলে চলবে না। নইলে আমার এমন সোনার হাতি কালো হয়ে যেতে কতক্ষণ। অমন কাজটা করবেন না। উপগ্রহটি সবিনয়ে প্রতিবাদ করে। ওইটা বারণ। স্নান টান একেবারে বন্ধ এর। শ্বেতহস্তির গায়ে জল ছোঁয়ানোই নিষেধ। তাহলে গলগণ্ড হয়ে মারা পড়বে। ওই গলায় গলগণ্ড? আমি শুধাই, তাহলে তো ভারী গন্ডগোল। হ্যাঁ, বলো কি? কাকা ব্যতিব্যস্ত হয়ে পড়েন। তাহলে তাহলে সাধারণ হাতির মতো নয় তো, যে রাত দিন পুকুরের জলে পড়ে থাকবে। শ্যামরাজ্যে রীতিমতো মন্দিরে সোনার সিংহাসনের উপর বসানো থাকে। সেখানে হরদম ধূপধুনা পূজা আরতি চলে। কেবল চন্নামৃত্যু তৈরির সময়ে 1 আধ ফোঁটা জল ওর পায়ে ঠেকানো হয়। এখানে তো সেরকমটি হবে না। কাকা তার কথা শেষ করতে দেন না। এখানে হবে কি করে? রাতারাতি মন্দিরই বা বানাচ্ছে কে? সোনার সিংহাসনই বা পাচ্ছি কোথায়? তবে পূজারি জোগাড় করা হয়তো কঠিন হবে না। পুরুত বামুনের তো আর অভাব নেই পাড়ায়। কিন্তু হাতি পুজোর মন্তর কি তারা জানে? কাকার প্রশ্নটা আমার প্রতিই হয়। আমি জবাব দিই, হাতির চন্নমৃত্যু কিন্তু আমি খেতে পারবো না কাকা। গোড়াতেই বলে কয়ে রাখা ভালো, সেফটি ফার্স্টই বলেই দিয়েছে কথায়। পারবি না? কেন খেতে পারবি না? এ কি তোর গুজরাতি হাতি, কালো আর ভূত? এ হলো গিয়ে ঐরাবতের বংশধর, স্বর্গের দেবতাদের একজন। খেতেই হবে তোকে, তা না হলে পরীক্ষায় তুই পাস করতে পারবি নে। পরীক্ষায় পাশের ব্যাপারে মেয়েডিজির কাজ করবে ভেবে আমি একটু নরম হই। কম্প্রোমাইজের প্রস্তাব পারতে যাচ্ছি, এমন সময় উপগ্রহটি বলে ওঠে, না না, পুজো করবার আবশ্যক নেই। হস্তি পুজোর ব্যবস্থা তো নেই এ দেশে। নিত্যকর্ম পদ্ধতিতেও তার বিধি খুঁজে পাওয়া যাবে না। পুজো করার দরকার নেই, এমনি আস্থা বলে ওকে বেঁধে রাখলেই হবে। গায়ে জলে ছোঁয়াটিও যেন না লাগে। সহিস কেবল সেই দিকে কড়া নজর রাখে যেন। সহিস? হাতির আবার সহিস কি? মাহুতের কথা বলছো বুঝি? কাকা জিজ্ঞেস করেন। সহিস মানে যে ওর সেবা করবে, সইবে ওকে। সহিস কাঁধে বসলেই মাহুত হয়ে যায়। কিন্তু ওর কাঁধে বসা যাবে না তো, ভয়ানক অপরাধ তাতে। উপগ্রহটি ব্যাখ্যা করে দেয়। সঙ্গে সঙ্গে হাতির উদ্দেশ্যে হাত তুলে নমস্কার জানাই, কিংবা মাথা চুলকায়, কে জানে।
ওর স্নানের ব্যবস্থা তো হলো, স্নান টান নস্তি। আচ্ছা, ওর এবার আহারের ব্যবস্থা শুনি। কাকা উদ্গ্রীব হন। সাধারণ হাতি তো নয় যে সাধারণ খাবার খাবে। তারপর কি যেন একটা ভাবেন। খাইটাই তো, না তাও বন্ধ। তার অদ্ভুত প্রশ্নে আমরা সবাই অবাক হই। বলে ফেলি, খাবে না কি বলছেন? না খেলে অত বড় দেহ টেকে কখনো তাহলে? হাতির খোরাক বলে থাকে কোথায়? আমি ভাবছিলাম, চান টানের পাট যখন নেই, তখন খাওয়া দাওয়াটার হাঙ্গামাও আছে কিনা কে জানে। কাকা ব্যক্ত করেন, তা কি খাইও বলো তো? উপগ্রহটি বলে, সব কিছুই খাই। সে বিষয়ে ওর রুচি খুব উদার। মানুষ পেলে মানুষ খাবে, মহাভারত পেলে মহাভারত খাবে। মানে, মানুষ আর মহাভারতের মাঝামাঝি ভূভারতে যা কিছু আছে সবই খেতে পারে। আমি টিপ্পনি কাটি, তাহলে হজম শক্তিও বেশ ওর বলো? ভালো, খুবই ভালো। কাকা সন্তোষ প্রকাশ করেন। যদি মানুষ পায় কতগুলো খাবে? টাটকা মানুষ অবশ্যই। যতগুলোর কাছাকাছি আসবে। টাটকা বাসি নিয়ে বড় বেশি মাথা ঘামায় না ও। বলেছি তো, খুব উদার রুচি। তুই ওর কাছে যাস না যেন, খবরদার। কাকা আমাকে সাবধান করেন। তবে তোকেও মানুষের মধ্যে ধরবে কিনা কে জানে। হ্যাঁ, তা ধরবে কেন? আমি মনে মনে রাগি। তা যদি ও না ধরতে পারে, তাহলে ওকেই বা কে মানুষের মধ্যে ধরতে যাচ্ছে? ওর রুচি যেমনই হোক, ওর বুদ্ধি শুদ্ধির প্রশংসা তো আমি করতে পারবো না। কাকার মধ্যেই বরং ওকে গণ্য করবো আজ থেকে। তবে একেবারেই নিশ্চিত হতে চান কাকা, খাদ্য হিসাবে কি ধরনের মানুষের উপর ওর বেশি ঝোঁক? একবার কটাক্ষে পক্ষপাতী, চেনাদেরই পছন্দ করবে বেশি। তবে অচেনাদের উপরেও বিশেষ আক্রোশ নেই, পেলে তাদের ধরে খাবে। ভালো ভালো। আর কতগুলো মহাভারত প্রত্যেক ক্ষেপে? পুরো একটা সংস্করণই সাবড়ে দেবে। বলছো কি? অষ্টাদশ পর্ব, ইয়া মোটা মোটা এক এক কপি? অনায়াসে। উপগ্রহটি জোরের সঙ্গে বলে, অনায়াসে। সচিত্র মহাভারত? কাকা বাক্যটাকে শেষ করে আনেন। ছবি টবির মর্ম বোঝে না, আমি যোগ করি। সেই রকম বলেই বোধ হচ্ছে। কাকা মন্তব্য করেন, আরে সবাই কি আর চিত্রকলার সমাজদার হতে পারে? উপগ্রহের প্রতি প্রশ্ন হয়, সে কথা থাক। মানুষ আর মহাভারত ছাড়া আর কি খাবে? খুঁটিনাটি সব জেনে রাখা ভালো। ইট পাটকেল পেলে মহাভারতও ছোবে না। শাল দোসালা পেলে ইট পাটকেলের দিকে তাকাবেই না। শাল দোসালা ছেড়ে বেতালকেই বেশি পছন্দ করে। কিন্তু রসগোল্লা যদি পাই, তো বেতালকেও ছেড়ে দেবে। রসগোল্লা ফেলে কলা গাছ খেতে চাইবে। মানে, এক আলিগলের মাখন ছাড়া সব কিছুই খাবে। কেন? মাখন নয় কেন? মাখন তো সুখাদ্য। মাখনকে জুত মতো ঠিক পাকড়াতে পারবে নাকি না, সুরেই লেপ্টে থাকবে। ওকে কায়দায় আনা কঠিন হবে ওর পক্ষে। ও, কাকা এইবার বুঝতে পারেন। হ্যাঁ, যা বলেছেন, মাখন বাগানো সহজ হবে না বটে। আমি বলি, এক পাউরুটি ছাড়া আর কেউ তা বাগাতে পারে না। যা হোক, খাদ্য তো হলো, এখন পানীয়? কাকা জিজ্ঞাসু হন। তরল পদার্থ যা কিছু আছে, যেমন দুধ, জল, ঘোলের শরবত, ক্যাস্টর অয়েল, মেথিলেটেড স্পিরিট, আর কত বলবো। কার্বলিক অ্যাসিডেও কিচ্ছু হবে না ওর। তারও ২-১০ বোতল দু এক চুমুকে নিঃশেষ করতে পারে। কেবল চা খায় না। ওটা গুড হ্যাবিট, ভালো ছেলের লক্ষণ। কাকা ঈষৎ খুশি হন। সিগারেটও টানতে শেখেনি নিশ্চয়ই?
সবই তো জানা হলো, কিন্তু কি পরিমাণ খাই তা তো কই বললে না। হ্যাঁ, যত জুগিয়ে উঠতে পারবেন এক আধ মন এক নিঃশেষে উড়িয়ে দেবে। তাতে আর কি হয়েছে, কেবল এক মানুষটাই পেরে উঠবো না বাবু। ইংরেজ রাজত্ব কি না? হাতিকে কিংবা আমাকে কাকে ধরে ফাঁসিতে লটকে দেয় কে জানে। তবে আজই বাজারে যত মহাভারত আছে সব বইয়ের দোকানে অর্ডার দিচ্ছি। ময়রাদের বলে দিচ্ছি রসগোল্লার ভিএন বসিয়ে দিতে। আমার কলা বাগানটাও ওরই নামে উইল করে দিলাম। পুত্র পৌত্রাদিক্রমে ভোগ দখল করুক। আর ইট পাটকেলের অভাব কি? আস্তাবল বানিয়ে যা বেঁচেছে, আস্তাবলের পাশেই পাহাড় হয়ে আছে। যত ওর পেটে ধরে ইচ্ছা মতো বেঁচে খাক, কোনো আপত্তি নেই আমার। অতঃপর মহাসমারোহে হস্তিপ্রভুকে আস্তাবলে নিয়ে যাওয়া হলো। আমরা সবাই শোভাযাত্রা করে পেছনে যাই। শেকল দিয়ে ওর 4 পা বেঁধে আটকানো হলো খুব শক্ত খুঁটির সঙ্গে। সুরটাকেও বাঁধা হবে কিনা আমি জিজ্ঞেস করি। সুর ছাড়া থাকবে জানতে পারা যায়। সুর দিয়ে ওরা খাবে কিনা? কেবল তরল ও স্থূল খাদ্যই নয়, হাওয়া খেতে হলেও ওই সুরের দরকার। হাতির দাম শুনে তো আমার চক্ষু স্থির। 50,000-এর 1 পয়সাও কম নয়। যে লোকটা বেচেছে সে থাকে 200 ক্রোশ দূরে। তার এক আত্মীয় শ্যামরাজ্যের জঙ্গল বিভাগে কাজ করে, সেখান থেকে ধরে টরে চালানে পাঠায়। উপগ্রহটি অনেক কষ্টে বহু জপিয়ে আরও কেনার লোভ দেখিয়ে এটি তার কাছ থেকে এত কম দামে আদায় করতে পেরেছেন। নইলে পুরো লাখ টাকায় এর দাম লাগতো। এই হস্তিরত্নের আসলে যথার্থ দামই হয় না, অমূল্য পদার্থ বলতে গেলে। হাতিকে এতদূর হাঁটিয়ে আনতে, তার সঙ্গে সঙ্গে হেঁটে আসতেও ভদ্রলোকের কম কষ্ট হয়নি। কিন্তু কাকার হুকুম, কেবল সেই জন্যই। নইলে কে আর প্রাণের মায়া তুচ্ছ করে এহেন বিশ্বগ্রাসী মারাত্মক হস্তির সঙ্গে? তা তো বটেই। কাকা অম্লাদ মদনে তক্ষুনি তাকে 50,000-এর চেক কেটে দেন। আরও আছে এমন, আরও আনা যায়, উপগ্রহটি জানান। এরকম শ্বেতহস্তি যত চান, 10, 20, 50, ওই এক দর কিন্তু। আরও আছে এমন? কাকা এক মুহূর্তে একটু ভাবেন। বেশ, তুমি আনাবার ব্যবস্থা করো। তাতে আর কি হয়েছে, 25 লাখ টাকা শ্বেতহস্তিই কিনবো না হয়। কি আর হয়েছে তাতে? বড় মানুষের বড় খেয়াল। সেই পুরাতন গ্রহটি এতক্ষণে বাক্য নিষ্পত্তি করে। তা না হলে আর বড় লোক কিসের? 2 দিন যায়, 5 দিন যায়, হাতিটাও বেশ সুখেই আছে। আমরা দুবেলা দর্শন করি, কাকা ও আমি বৈজ্ঞানিক দৃষ্টিতে, আর কাকিমা বিশেষ ভক্তি ভরে। কাকিমা অনেক কিছু মানতও করেছেন। হাতির কাছে ঘটা করে পুজো এবং জোড়া বেড়াল দেবেন বলেছেন। কাকিমার এখনো ছেলেপুলে হয়নি কি না? কলা গাছ খেতেই ওর বেশি উৎসাহ যেন। ইট পাটকেল পড়েই রয়েছে, স্পর্শও করেনি। 2-1টা বেড়ালও এদিক ওদিক দিয়ে গেছে। হাতিকে তারা ভালো করে লক্ষ্য করছে। ও কিন্তু তাদের দিকে ফিরেও তাকায়নি। গাদা গাদা মহাভারত কোণে পুঁজি করা, তার থেকে একখানা নিয়ে ওকে আমি একদিন দিতে গেছিলাম। পাওয়া মাত্রই উদরস্থ করবে আশা করেছিলাম আমি। কিন্তু মুখে পড়া দূরের কথা, বইখানা সুরতরগত করেই এমন সজোরে আমার দিকে ছুঁড়েছিল যে আর একটু হলেই আমার দফা রফা হতো। কাকা বললেন, বুঝতে পারলি না বোকা, তোকে পড়তে বলছে, ধর্মপুস্তক কিনা, মুখ্য হয়েই রইলি। ধর্মশিক্ষা তো আর হলো না তোর। ধর্মশিক্ষা মাথায় থাক, কাকার পুণ্যের জোরে প্রাণে বেঁচে গেছি সেই রক্ষে। না, এরপর থেকে এই ধর্মাত্মা হাতির কাছ থেকে সন্তর্পণে সুদূরে থাকতে হবে। 7 হাত দূর থেকে বাঁচছি।
এইভাবে হপ্তাখানেক কাটার পর হঠাৎ একদিন বৃষ্টি নামলো। মুড়ি পাঁপড় ভাজা দিয়ে অকাল বর্ষণটা উপভোগ করছে আমরা। এমন সময়ে মাহুত ওরফে সহিস এসে খবর দিল, বাদলার সঙ্গে সঙ্গে হাতিটার ভয়ানক ছটফটানি আর হাঁক ডাক শুরু হয়েছে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটলাম সবাই। কি ব্যাপার? সত্যিই ভারী ছটফট করছে তো হাতিটা। মনে হয় লাফাতে চাইছে চার পায়ে। কাকা মাথা ঘামালেন খানিকক্ষণ। বুঝতে পারা গেছে, মেঘ ডাকছে কিনা। মেঘ ডাকলে ময়ূর নাচে, হাতিও নাচতে চাইবে। এ আর আশ্চর্য কি? ময়ূর আর গণেশ ঠাকুরের মাথায় ওই হাতি, আত্মীয়তা থাকাই স্বাভাবিক। যাই হোক, ওর 3 পায়ের শেকল খুলে দাও, কেবল 1 পায়ে থাক, নাচুক একটুখানি। 3 পায়ের শেকল খুলে দিতেই ও যা শুরু করলো, হাতির ভাষায় তাকে নাচন বলা হয়তো যায় না, কিন্তু সেই নাচের উপক্রমেই আর 1 পায়ের শেকল ভাঙতে দেরি হয় না। মুক্তি পাওয়া মাত্রই হাতিটা ঊর্ধ্বশ্বাসে বেরিয়ে পড়ে। সহিস বাধা দেওয়ার সামান্য চেষ্টা করেছিল, কিন্তু এক সুরের ঝাপটায় তাকে ভূমিসাৎ করে দিয়ে চলে যায়। তারপর দারুণ আর্তনাদ করতে করতে মুক্ত কচ্ছ সুর তুলে ছুটতে থাকে সদর রাস্তায়। আমরাও দস্তুর মতো ব্যবধান রেখে পেছনে পেছনে ছুটি। কিন্তু হাতির সঙ্গে ঘোড় দৌড়ে পারবো কেন? আমাদের মানুষের 2টি করে মাত্র পা সম্বল, হাতির তুলনায় তাও খুব সরু সরু। দেখতে দেখতে হাতিকে আর দেখা যায় না, কেবল তার ডাক শোনা যায় অতি দূর দূরান্ত থেকে। 3 ঘন্টা পরে খবর আসে, মাইল 5 দূরে এক পুকুরে গিয়ে সে ঝাঁপিয়ে পড়েছে। আত্মহত্যা করবে না তো হাতিটা? সে থস্তির কাণ্ড, কিছুই বোঝা যায় না। কাকিমা কাঁদতে শুরু করেন। পুজো আচ্চা করা হয়নি হয়তো ঠিক মতো, কস্তিদেব তাই হয়তো এমন ক্ষেপে গেছেন। এখন কি সর্বনাশ হয় কে জানে। বংশলোপই হবে হয়তো। বংশ বলতে তো সর্বসাকুল্যে আমি। কাকিমার কান্নায় আমারও ভয় করতে থাকে। কাকা 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে ছোটেন শ্বেত হস্তিকে প্রসন্ন করতে। আমরা সকলেই চলি কাকার সঙ্গে। কিন্তু হাতির যেরকম নাচ আমি দেখেছি, তাতে সহজে ওকে হাতানো যাবে বলে আমার ভরসা হয় না। পথের ধারে মাঝে মাঝে ভাঙা আটচালাও চোখে পড়ে। সেগুলো ঝড়ে উড়েছে কি হাতিতে উড়িয়েছে বোঝা যায় না সঠিক। আশপাশে জনপ্রাণীও নেই যে জিজ্ঞেস করে জানা যাবে। যতদূর সম্ভব হস্তিবরেরই কীর্তি এসব। শ্বেতশূন্যের আবির্ভাব দেখেই বাসিন্দারা মুল্লুক ছেড়ে সটকেছে, এই সেরকমই সন্দেহ হয় আমার। কিছু দূর গিয়ে হস্তি লীলার আরও এক ইতিহাস জানা যায়। একদল গঙ্গাযাত্রী একটি আদমরাকে নিয়ে যাচ্ছিল গঙ্গাযাত্রায়। এমন সময় মহাপ্রভু এসে পড়েন। অমন ঘটা আর ঢাকঢোল পিটিয়ে রাস্তা জুড়ে যাওয়াটা ওর মনোপুত হয় না। উনি ওদের ছত্রভঙ্গ করে দেন। শোনা গেল এক একজনকে অনেক দূর অব্দি তাড়িয়ে নিয়ে গেছেন, কেবল বাদ দিয়েছেন কেন জানা যায়নি সেই গঙ্গা যাত্রীকে। সে বেচারা অনেকক্ষণ অবহেলায় পড়ে থেকে অগত্যা উঠে বসে দেহরক্ষার কাজটা এ যাত্রা স্থগিত রেখে একলা হেঁটে বাড়ি ফিরে গেছে। অবশেষে সেই পুকুরের ধারে এসে পড়া গেল। কাকা বহু সাধ্য সাধনা করে অনেক স্তবস্তুতি করেন। হাতিটা সুর খাড়া করে শোনে সব, কিন্তু নড়ে চড়ে না। রসগোল্লার হাড়ি ওকে দেখানো হয়, খাড় বেঁকিয়ে দেখে, কিন্তু বিশেষ উৎসাহ দেখায় না। পুকুরটা তেমন বড় নয়। কাকা একেবারে জলের ধারে গিয়ে দাঁড়ান। কাছাকাছি গিয়ে কথা কইলে ফল হয় যদি? কিছু ফল হয়, কেননা হাতিটা কাকার বরাবর তার সুর বাড়িয়ে দেয়। আমি বলি, পালিয়েছো কাকা, ধরে ফেলবে। দূর, আমি কি আর ভয় পাবার ছেলে? তোর মতন অত ভীতু নই আমি। কাকার সাহস দেখা যায়। কেন, ভয় কিসের? আমাকে কিচ্ছু বলবে না,
আমি ওর মনিব। শ্রী বিষ্ণু, সেবক সেবক। বলতে বলতে কাকা জিভ কাটলেন, কান মনলেন নিজের। হুম, মনিব হব কেন? অপরাধ নিও না প্রভু হস্তিদেব। আমি তোমার ভক্ত, শ্রীচরণের দাসানুদাস। কি বলতে চাও বলো, আমি কান বাড়িয়ে দিচ্ছি। তোমার ভক্তকে তুমি কিছু বলবে না? আমি জানি হাতির মতো কৃতজ্ঞ জীব দুনিয়ায় দুটি নেই। আর তুমি তো সামান্য হাতি নও, তুমি হচ্ছ একজন হস্তি সম্রাট। কাকা কান বাড়িয়ে দেন, হাতি সুর বাড়িয়ে দেয়। আমরা রুদ্ধশ্বাসে উভয়ের উৎকণ্ঠ আলাপের অপেক্ষা করি। হাতিটা কাকার সর্বাঙ্গে সুর বোলায়, কিন্তু সত্যিই কিছু বলে না। কাকার সাহস আরো বেড়ে যায়। কাকা আরো এগিয়ে যান, আমার দিকে ভ্রুক্ষেপ করেন। দেখেছিস কেমন আমায় আদর করছে, দেখেছিস? কিন্তু হাতিটা অকস্মাৎ সুর দিয়ে কাকার কান বাগড়ে ধরে। কানে হস্তক্ষেপ করায় কাকা বিচলিত হন। বাবা হাতি, কি অপরাধ করেছি বাবা তোমার শ্রীচরণে যে এমন করে তুমি আমার কান মলছ? কিন্তু হস্তিরাজ কর্ণপাত করেন না। কাকার অবস্থা ক্রমশই করুণ হয়ে আসে। তিনি আমার উদ্দেশ্যে বলেন, বাবা শিবু, কান গেল, বোধহয় প্রাণও গেল। তোর কাকিমাকে বলিস, বলিস যে সজ্ঞানে আমার হস্তিপ্রাপ্তি ঘটে গেছে। আমরা ক্ষিপ্র হয়ে উঠি, কাকাকে গিয়ে ধরি। জলের মধ্যে একা হাতি, আর স্থলের মধ্যে আমরা সবাই। হাতির চেষ্টা থাকে কাকার কান পাকড়ে জলে নামাতে, আর হাতির চেষ্টা যাতে ব্যর্থ হয় সেদিকে আমাদের প্রচেষ্টা। মিলনান্ত কানাকানি শেষে বিয়োগান্ত টানাটানিতে পরিণত হয়, কান নিয়ে এবং প্রাণ নিয়ে টানাটানিতে। কিছুক্ষণ এই টাকাবোয়ার চলে। অবশেষে হাতি পরাজয় স্বীকার করে, তবে কাকার কান স্বীকার করে তারপরে। আর হাতির হাতে কান সমর্পণ করে কাকা এ যাত্রা প্রাণ রক্ষা করেন। কাকার কানটি হাতি মুখের মধ্যে পুড়ে দেয়, কিন্তু খেতে বোধহয় তত ভালো লাগে না। সেই জন্য সে এবারে রসগোল্লার হাঁড়ির দিকে সুর বাড়ায়। যন্ত্রণায় চিৎকার করতে করতে কাকা বলতে থাকেন, দিস নে দিস নে, খবরদার দিস না ওকে রসগোল্লা। হাতি না আমার 14 পুরুষ? পাজি ড্যাম শুয়োর রাস্কেল গাধা স্টুপিড। উফ, কিচ্ছু রাখেনি কানটার গো, সমস্ত উপড়ে নিয়েছে। উল্লুক বেয়াদব আহাম্মক। কাকার কথা হাতিটা যেন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ও হরি, এ কি দৃশ্য! গলার নিচের থেকে যে অবধি জলে ডোবানো ছিল, হাতির সেই সর্বাঙ্গ একেবারে কুচকুচে কালো, যেমন হাতিদের হয়ে থাকে। কেবল গলার উপর থেকে সাদা রং। এ আবার কি বাবা! তাকিয়ে দেখি পুকুরের কালো জল হাতির রঙে সাদা হয়ে গেছে। শ্বেত হস্তির এ আবার কি লীলা! কর্ণহারা হয়ে কোনো মতে কাকা এ পর্যন্ত সামলেছিলেন, কিন্তু হাতির এই চেহারা আর তার সহ্য হয় না। অত স্বাদের তার সাদা হাতি! মূর্ছিত কাকাকে ধরাধরি করে আমরা বাড়ি নিয়ে যাই। হাতির দিকে কেউ ফিরেও তাকায় না। একটা বিশ্রী কালো ভূতের মতো চেহারা, কদাকার কুৎসিত বড় হাতি। উনি যে কোনো কালে সোনার সিংহাসনে বসে রাজপূজা লাভ করেছেন, এ কথা ঘুণাক্ষরেও কখনো মনে করা কঠিন। পরদিন একজন লোক জরুরি খবর নিয়ে আসে, অনুসন্ধানী উপগ্রহের প্রেরিত অগ্রদূত। উপগ্রহটি আরও 50টি শ্বেতহস্তি সংগ্রহ করে কাল সকালেই এসে পৌঁছাবেন, এই খবর। কাকার আদেশে প্রাণ তুচ্ছ করে বহু কষ্টে শিকার করে 200 ক্রোশ দূর থেকে 4 পায়ে হাতির সঙ্গে 2 পায়ে তিনি হেঁটে আসছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কে তুলবে এই খবর কাকার কানে, মানে কাকার অপর কানে? শেষ হলো আজকের গল্প, হাতির সঙ্গে হাতাহাতি। লেখক শিবরাম চক্রবর্তী। কেমন লাগলো আজকের গল্প
অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। বাংলা সাহিত্যের আরও বিভিন্ন স্বাদের গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন জয়তী লাভ চ্যানেলকে। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। গল্পটি শেয়ার করে নিন আপনার প্রিয়জনদের সাথে। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি গল্প নিয়ে। আজকের মতো বিদায় বন্ধুরা।